ভিটামিন ডি টা তৈরি হয় না, আমরা বলতেছি হরমোনাল কজ। আচ্ছা, এখন আপনারা ওই যে এগুলো গেল কজ, মোটামুটি মেইন কজ আমরা স্টার দিয়ে একটু সাইডে লিখে রাখবেন যে ক্যালসিয়াম কখন কখন যদি ইয়া হয়, ঝামেলা হয়, ক্যালসিয়ামের ঝামেলাটা কখন হবে। ক্যালসিয়ামের ঝামেলাটা হয় যখন ওই আমাদের বললাম না যে খাদ্যনালীর মধ্যে কিছু রোগ থাকলে খাবার ঠিক মতো শোষণ হয় না, রক্তের মধ্যে যায় না। কি যেমন ধরেন সিলিয়াক ডিজিজ, একটা জাস্ট নামগুলো মনে রাখেন, এগুলো অনেক কঠিন কঠিন রোগ, এগুলো পরে দেখলে অনেক সময় লাগবে। তাহলে একটা হলো সিলিয়াক ডিজিজ, হ্যাঁ, আরেকটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ঠিক আছে, ধরা যায় অক্ষরগুলো ধরা যাচ্ছে না আমার, না হলে বলেন। আচ্ছা, এটা হলো তাহলে সিলিয়াক ডিজিজ, ইনফ্লামেটরি, এগুলো হচ্ছে ওই যে যদি এখানে কোনো রোগ থাকে, এটা একটা সমস্যা গেল। আর একটা যেটাতে হয় সেটা হচ্ছে যে আমাদের ওই ফসফরাসের একটা ক্যালসিয়ামের সাথে একটা সম্পর্ক আছে। এই ফসফরাসটা আর আবার পরিমাণটা নিয়ন্ত্রণ করে আমাদের থাইরয়েড হরমোন, থাইরয়েড এন্ড প্যারাথাইরয়েড, এই দুই ধরনের হরমোন আমাদের শরীরে থাকে, যারা এই ক্যালসিয়াম ফসফরাসের একটা ব্যালেন্স মেনটেন করে শরীরের মধ্যে। এই যে এখানে বলে না যে গলগন্ড রোগ হয়, বুঝতে পারছেন, এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড, এখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এর নিচে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এইখান থেকে যদি থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোনের যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও আমাদের হরমোন ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে সমস্যা। তাহলে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড হরমোনের যদি ডিসঅর্ডার থাকে, সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও আমাদের এই সমস্যাগুলো হতে পারে। আচ্ছা, এখন আমরা যাব যে কি হয় যখন ক্যালসিয়ামের অভাব হয়, তখন হাড়গুলো ঠিক মতো তৈরি হয় না। মানে ছোট ছোট বাচ্চাদের তো কি হয়, তখন হাড়গুলো শুধুমাত্র বাড়তেছে, বড় হইতেছে, গ্রোয়িং এন্ড থাকে একটা বোনসের। এটা হলো হাড্ডি, তো হাড় হয়, তাহলে এখানে থাকে ম্যাট্রিক্স থাকে, ভিতরে ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সের এই ক্যালসিয়াম ডিপোজিশন থাকে এগুলোতে, আর এগুলোকে বলা হয় গ্রোয়িং এন্ড, মানে এইদিকে বাড়ে হাড়টা আস্তে আস্তে। ছোট বাচ্চাদের যেটা হয়, ক্যালসিয়াম কম থাকার কারণে বাড়তে পারে না, এগুলো নরম নরম, এগুলোতে এমনি গ্রোয়িং এন্ড গুলো নরম থাকে, এগুলো আরো নরম হয়ে যায়, অল্পই ভেঙে যায়। বয়স্কদের কি হয়, অ্যাডাল্টদের এই যে ক্যালসিয়াম না থাকার কারণে ওর তো গ্রোয়িং ঠিক আছে, আগে থেকে বড় হয়ে গেছে হাড়, এখন যেটা হয় ভিতরে, এই ভিতরে যে মানে আমরা একটা যখন দালান তৈরি করি, ইট দেই, হ্যাঁ, ইটের মাঝখানে সিমেন্ট দেই না, এখন এই যে সিমেন্ট বা ম্যাট্রিক্স বলে এটাকে, এইটা যদি কমে যায় আস্তে আস্তে ক্যালসিয়ামের অভাবে, তখন কি হয়, হাড়গুলা নরম হয়ে যায়, তখন ওই অ্যাডাল্টদের তখন সেটাকে আমরা বলি অস্টিওম্যালাসিয়া। মানে এখানে ম্যালাসিয়া মানে অভাব হয়ে যাওয়া, অস্টিও মানে হচ্ছে বোনস, হাড় যদি কমে যায়, হাড়ের পরিমাণটা এখানে যদি মানে হাড়ের যে ম্যাট্রিক্সের পরিমাণটা কমে যায় সেটা। আচ্ছা, এইটার সাথে আমাদের অস্টিওপোরোসিস একটা রোগ আছে, হ্যাঁ, অস্টিওপোরোসিসটাও আমি এখানে বলে ফেলি। যখন এই যে ক্যালসিয়ামের অভাব হয়, অস্টিওম্যালাসিয়া হয়, বা এই ধরনের সমস্যাগুলো হয়, তখন এই যে বলতেছি না হাড়গুলো নরম হয়ে যায় ভিতরে, নরম হতে হতে কি হয়, ভিতরে তো ওর জিনিস কমে গেছে, আস্তে আস্তে কি হয়, এই যে এটাকে বলা হয় আমাদের একটা বোনসকে আমরা ওই যে ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা হলো কয়শো ম্যাট্রিক্স থাকে ভিতরের অংশটা, আর বাইরে থেকে আমাদের পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম বলে, হ্যাঁ, মানে ওই যে কাভারিং থাকে না, যে কোনো একটা কোষের চারদিকে কি থাকে, একটা পর্দা থাকে, তাহলে এইটাকে আমরা বলবো পেরিওস্টিয়াম, হাড়ের চারদিকে যেটা থাকে। তারপরে ভিতরে এই ম্যাট্রিক্সের ভিতরে আবার আমাদের ওই যে কোষগুলো থাকে। হাড়ের আমরা কয় ধরনের কোষ বলছিলাম বলেন তো, মনে আছে? অ্যানাটমিতে পড়েছি না? তিনটা, হ্যাঁ, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, তিনটা। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সের মধ্যে আমি বললাম না যে ইট আর ঘরবাড়ির উদাহরণ যে দিলাম, ধরেন ইট হচ্ছে ওই কোষগুলা, তাহলে এরা কি করে, ওই যে ম্যাট্রিক্স মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলোর মধ্যে এরা এইভাবে বসানো থাকে। তাহলে একদিকে হচ্ছে কি, এদিকে ক্যালসিয়ামের অভাবের কারণে ওই যে সিমেন্টটা কম, তারপরে আস্তে আস্তে কি হয়, সিমেন্টটা কম থাকার কারণে এই ভিতরের অংশটা ঠিক মতো তৈরি হয় না, না হওয়ার কারণে আস্তে আস্তে বোনসটা নরম হয়ে যায়, নরম হতে হতে কি হয়, এইদিকে
ফুটা ফুটা হয়ে যায়, জালি জালি হয়ে যায়, মানে ওই যে কি বলবো স্পঞ্জের মতো হয়ে যায়, মাঝখানে মাঝখানে ফুটা, নরম, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। পোর মানে হলো ছিদ্র, ফুটা, পোর। আপনাদের একটা টপিক আছে দেখেন যে অস্টিওপোরোসিস আছে না, অস্টিওপোরোসিস এইটা। তাহলে এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু অস্টিওপোরোসিস হয়। অস্টিওপোরোসিস জিনিসটা আমি কি বললাম, যে যখন ভিতরে ক্যালসিয়ামের অভাব হয় আস্তে আস্তে বোনসটা নরম হয়ে যায়, নরম হতে হতে কি হয়, এই যে পেরিওস্টিয়াম যেটা, আমরা পেরিওস্টিয়ামটা আস্তে আস্তে ছিটা ফুটা ফুটা হয়ে যায়, জালের মতো হয়ে যায় আর কি, জালিকার মতো ফুটো, তখন সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। আচ্ছা, একটা বলা যায় মানে হার্ট হয়ে যায়, এটা অস্টিওপোরোসিস। হ্যাঁ হ্যাঁ, হাড় হয়ে যায়, যে এগুলো অস্টিওপোরোসিস বলে। আর অস্টিওমেলাসিস যেটা আছে ওটাকে হার্টই বেঁকা হয়ে যায় নাকি স্যার? অস্টিওমেলাসিয়া, অস্টিওমেলাসিয়াতে হাড় বেঁকা হয় বাচ্চাদের, বাচ্চাদের হাড় বেঁকা হয়, এটা আমি বলতেছি। ডি এর অভাবে রিকেটস রোগ যেটা, সেটাতে হয়। আচ্ছা, এটা গেল। রিকেটস আর পোলিও কি একই নাকি? না, পোলিও আর একটা, পোলিওতে মেইনলি হাড়ের সমস্যা হয় না, পোলিওতে হয় হচ্ছে মাসেলের সমস্যা। মাসেল মানে বুঝছেন নি, মাংসপেশির সমস্যা। তোর মাংসপেশি কিন্তু আমাদের হাড়ের সাথে লাগানো থাকে না, মনে করে এইখান থেকে এখানে একটা মাংসপেশি আছে, তাহলে হাড়ের ইয়ার যদি সমস্যা হয়, আপনার কথাটা ঠিক আছে, পোলিওতে এরকম বাঁকা হয়ে যায়, ঠিক আছে না, ওইখানে বাঁকাটা হয় কিন্তু পেশির কারণে, হাড়ের কারণে না। পেশি যখন মনে করেন এই পোলিও রোগ যেটা, পোলিও ভাইরাস, এটা কি করে, পেশিতে আক্রমণ করে, তো পেশি তখন এইরকম বেশি সংকোচন, বেশি সংকোচন হয়ে যদি বাঁশকে যদি এভাবে যদি আপনি টেনে ধরেন রশি দিয়ে, ওই তীর ধনুক বানায় না, বাস তো ভাঙে না কিন্তু বেঁকে যায়, যে ওইটা হচ্ছে পোলিওতে এটা হয়। আর এটা হচ্ছে বোনসের নিজের রোগ, হাড্ডির। তাহলে চাইল্ড হলে রিকেটস। আমাদের তাহলে কি কি সাইন সিমটম কি নিয়ে আসে? সাইন সিমটম মানে হলো রোগের লক্ষণ। হ্যাঁ, রোগের কি লক্ষণ? হ্যাঁ, সিমটম মানে আমরা যেটা খুঁজে পাই, সাইন মানে আমরা যেটা খুঁজে পাই, সিমটম মানে পেশেন্ট যেটা বলে সেটা হলো সিমটম, ঠিক আছে? তাহলে এখানে যেটা হয়, ল্যাক অফ গ্রোথ হয়, মানে বাচ্চাদের গ্রোথটা কম হয়। গ্রোথ মানে কি, মানে বড় হচ্ছে না, মা বাবা আসে বলে বাচ্চা বড় হইতেছে না। হ্যাঁ, এখনো বাচ্চা বড় হচ্ছে না, এটা একটা, তার মানে ওর হাড় গুলো বাড়তেছে না, যে তারপরে হচ্ছে বোন পেইন নিয়ে আসবে। ল্যাক অফ গ্রোথ মানে বড় হচ্ছে না, বড় হচ্ছে না, ল্যাক মানে হলো অভাব, হ্যাঁ, মানে গ্রোথ বড় হচ্ছে না, এটা একটা। তারপরে হলো মাসেল পেইন থাকে, হ্যাঁ, মানে পেশিতেও ব্যথা থাকে। বোন পেইন মানে হাড়ে ব্যথা না স্যার? হ্যাঁ, তারপরে বোয়িং অফ লেগ, ওই যে পোলিওতে যেরকম হয়, এইটাকে আমরা বলি বোয়িং অফ লেগ। বোয়িং অফ লেগ মানে এই যে এই এই জিনিসটা আমি এভাবে একটু দেখাইলাম, এই দুইটা হলো পা, হ্যাঁ, এটা হলো হাঁটু ধরেন, তাহলে এটা আমাদের মোটামুটি একটু বাঁকা থাকে, কিন্তু ওদের বেশি বাঁকা হয়ে যায়, এরকম হয়ে যাবে, মানে পাগুলা জাস্ট এই জায়গায় বাঁকা হয়ে যাবে, এটাকে বলতেছি আমরা বোয়িং। বোয়িং মানে ওই যে তীর ধনুক যেরকম বাঁকা করছি না, এটাকে বোয়িং বলে। এই বোয়িং অফ লেগ মানে লেগ গুলো এরকম বাঁকা হয়ে যাবে বাচ্চাদের, পাগুলো ব্যাকা হয়ে যায়। হ্যাঁ, পাগুলা বাঁকা, হ্যাঁ। তাহলে এই ল্যাক অফ গ্রোথ, বোন পেইন থাকবে, মাসেল পেইন থাকবে, বোয়িং অফ লেগ থাকবে। তারপরে কি হবে, ওই যে গ্রোয়িং এন্ড যেগুলো আছে, জোড়ার কাছাকাছি এন্ড গুলোকে আমরা গ্রোয়িং এন্ড বলি, এগুলো অনেক সময় কি মোটা হয়ে যায়, মানে তাহলে থিকনেস, থিক মানে মোটা, থিকনেস অফ গ্রোয়িং এন্ড অফ বোন, মানে হাড়ের যে মানে গ্রোয়িং এন্ড গুলো আছে, যে এন্ড গুলো বৃদ্ধি পাবে, এগুলো অনেক সময় থিক হয়ে যায়, মোটা। মনে করেন এখানে দেখতেছি আমরা কি একটা থিক হয়ে আছে, ঠিক আছে? অ্যাডাল্টদের বিশেষ করে এরকম হয়, মানে প্রাপ্তবয়স্কদের।
বাচ্চাদের গুলা কিন্তু এই মোটা হয়ে যায় মানে হাড়ের যে প্রান্তদের গুলো অনেক সময় মোটা হয়ে যায়। গ্রোইং না স্যার হ্যাঁ, গ্রোয়িং, গ্রোয়িং মানে বর্ধিত প্রান্ত, বর্ধিত প্রান্তটা ইয়া হয়ে যায়। আচ্ছা, এই এই জিনিসগুলো বড় হয়ে যায় নাকি স্যার হ্যাঁ, হাড়ের মাথাগুলো অনেক সময় ওই বড়দের ক্ষেত্রে এটা হয় আর কি, বৃদ্ধদের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হয়। তাহলে এই গেল মোটামুটি এগুলো, ল্যাক অফ গ্রোথ, বোন পেইন, মাসেল পেইন, বোয়িং অফ লেগ, থিকনেস অফ বোয়িং, বাকি এগুলো নিয়ে আসবে। আরো কি ওই মেইনলি যেটা হয়, হাঁটতে গেলে বাচ্চা অল্প একটু হাঁটলে মনে করেন ব্যথার কথা বলবে, একটু হাঁটাহাঁটি করলেই বলবে যে আর হাঁটতে পারে না, পায়ে ব্যথা করে। তখন বুঝতে হবে যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাব আছে। অনেক বাচ্চা এরকম আসে যে হাঁটে না, বাচ্চা সারাদিন বসে থাকে, কেন? হাঁটলে তার মা ব্যথা করে বেশি। তাহলে এইটা গেল হচ্ছে সাইন সিমটম বা লক্ষণ। বাকি তো আমরা তো হিস্ট্রি নিব। স্যার ওই যে ব্যারিকেডস একটা বলে না, ওটা কি? হ্যাঁ, ব্যারিকেডস, ব্যারিকেডস কোনটা? পাই নাকি আমরা? ওই যে এটা বলতেছে হচ্ছে ইয়ার জন্য, তাই আমরা ট্রেনিং গেছিলাম তো, তো আমাদের দেশের একটা ছেলে মানে ট্রেন করতে পারতো না, বলতে মানে ট্রেনিং করতে গেলে সবচেয়ে মানে পায়ে ব্যথা হতো, তাই বলে এটা নাকি ওর নাকি ব্যারিকেডস আছে। এখন এটা ব্যারিকেডসটা কি? ব্যারিকেডস নাকি ভেরিকোস? ভেরিকোস মনে হয়। তো যাই হোক, ভেরিকোস ওটা আলাদা জিনিস। ভেরিকোস হলো ওই যে পায়ের ভেন গুলা মোটা হয়ে যায়, ধমনী গুলা এরকম মোটা হয়ে যায়, ব্যথা করে, বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা করে। অনেকেরই দেখবেন যে পায়ের ভেন গুলো খোলা থাকে, রগ গুলো খোলা থাকে, এটাকে ভেরিকোস ভেইন বলে। আচ্ছা ভেরিকোস ভেইন, হ্যাঁ, এগুলা তো ওই বেশি হাঁটাহাঁটি করলে ফেটে যায় অনেক সময়। তাহলে আমরা কি করব এখানে? ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যেটা করতে পারি, ভিটামিন ডি লেভেলও দেখা যায়। মেইনলি সহজ পরীক্ষা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটা দেখা। মানে আমরা তাহলে কি লিখবো? সেরাম ক্যালসিয়াম লেভেল। ভিটামিন ডি দেখা যায়, তবে এগুলো পরীক্ষা জটিল, এগুলো করে না। এইটা করলে মোটামুটি একটা ইয়ে হয়। এছাড়াও সেরাম ফসফরাসটা দেখে। ঠিক আছে, বাকি আমরা হিস্ট্রি নিব। প্রথমে একটা রোগ নির্ণয় করতে গেলে প্রথমে কি নিতে হবে? হিস্ট্রি নিতে হবে। সিরাম ক্যালসিয়াম হ্যাঁ, এটা ক্যালসিয়ামটা আমি সংকেত লিখছি, পুরোটা লিখি নাই, বুঝছেন নি? ক্যালসিয়াম 2 প্লাস 2 লেভেল এটা ক্যালসিয়ামের ইয়া আয়ন সংকেত, হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন এইভাবে লেখে। সায়েন্স বলে বলবো সেরাম ফসফরাস দেখি আমরা। সেরাম মানে হলো রক্ত, সেরাম বলতে বোঝাবে রক্ত, রক্তের মধ্যে যেটা দেখি। ভিটামিন ডি লেভেলও দেখে। এই তাহলে মোটামুটি একটা মা এসে বলবে যে আমার বাচ্চা বড় হইতেছে না, হাঁটাহাঁটি করলে মা ব্যথা করে। আপনি দেখলেন হিস্ট্রি নিয়ে যে এই বাচ্চা কি হতো, মনে করেন রোদের মধ্যে দিত না ছোটবেলায়, বা এই খাওয়া দাওয়ার হিস্ট্রি নিলেন যে এগুলো কি খাইছিল ছোটবেলায় বা এখন কি খায়, না এগুলো তো খায় না, ও শুধু শাকসবজি খায়, এটা খায় না, এরকম বললো। বলার পরে আপনি রুগী এক্সামিনেশন করলেন, রুগী এক্সামিনেশন করে দেখা গেল যে তার বোয়িং অফ লেগ বা এগুলো পাওয়া গেল, অথবা দেখা গেল যে তার হাড়গুলো চাপ দিলে সে ব্যথা ফিল করে, তখন আমার মোটামুটি একটা ধারণা যে ওই বাচ্চাটা রিকেটস। তাহলে রিকেটস হলে আমরা তাকে কি করব? এই পরীক্ষাগুলো করতে দিব। ভিটামিন ডি ক্যালসিয়াম লেভেল যদি কম থাকে, ভিটামিন ডি লেভেলও যদি আমরা করতে পারি, তাহলে করার পরে যদি দেখি যে কম আছে, তাহলে আমরা মোটামুটি ধরে নেব যে তার রিকেটস মানে ক্যালসিয়ামের অভাব। সেক্ষেত্রে আমরা বাচ্চাকে কি করব? প্রথমে আমরা ওষুধের দিকে যাব না, প্রথমে আমরা তাকে ওই ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলা আমরা বলছিলাম, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এগুলো তাকে খেতে বলবো। কিছুদিন খাওয়ার পরে যদি না হয়, তারপরে আসলে আমরা ক্যালসিয়াম তাকে অ্যাড করব। হ্যাঁ, ওইটা ইনজেকশন হিসেবে দেওয়া যায়, আবার ট্যাবলেট হিসেবেও আমরা। হ্যাঁ,
ওটা ব্যাটারি নাই, ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি শেষ, ব্যাটারি ইজ রানিং লো, এটা ঠিক আছে। আর চিকিৎসা যখন চলবে তখন আমরা কিছু অ্যাডভাইস দিব পেশেন্টের মাকে, যে ওই বাচ্চাটা যেন দৌড়াদৌড়ি না করে ওই সময়টাতে, যেই সময়টাতে তার ট্রিটমেন্ট চলবে। ধরেন আমি ক্যালসিয়াম তাকে দিচ্ছি, হ্যাঁ, ক্যালসিয়াম ইনজেকশন অথবা ট্যাবলেট হিসেবে চলতেছে তার, ওই সময়টাতে সে কি করবে, দুধ, তারপরে মানে ক্যালসিয়াম সমৃদ্ধ যে সকল খাবার আছে আমরা এগুলো তাকে খেতে বলবো বেশি করে। এবং ওই যে দৌড়াদৌড়ি করবে না, কারণ কি ও কিন্তু রিস্ক আছে ওই সময়, হঠাৎ করে পট করে একটা হাড় ভেঙে গেলে তখন আর একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য তাকে আমরা রেস্টে থাকতে বলবো, ফুল রেস্টে থাকবে বাচ্চাটা। তাহলে এই হলো আমাদের কথাবার্তা এটা নিয়ে। কি বলেন ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট আমরা ক্যালসিয়াম ট্যাবলেট দিতে পারি, অথবা ইনজেকশন গুলা বিভিন্ন ইউনিট হিসেবে পাওয়া যায়। এটা আমরা ওই বাচ্চার ওজন দেখে সেই হিসেবে একটা ইউনিট হিসেবে দেওয়া যায়। যেমন কোনোটা দেখা যায় 20,000 ইউনিট আছে, আবার 40,000 ইউনিট আছে, হ্যাঁ আছে না, 1 লাখ ইউনিট আছে, হ্যাঁ 2,000 আছে। এই ইউনিট গুলো আমরা বাচ্চার ওজন দেখে বা ইয়া দেখে ঠিক করতে হবে আপনাকে ওই সময়, ঠিক আছে। আমাকে একটা ছিল স্যার, মানে ওই আমি হ্যাঁ। টাকা দাম বলতে গেছিলাম, আমার হাড়ে ব্যথা ছিল মাথায়, হ্যাঁ ওরা আমাকে ওই 40,000 পাই দিচ্ছে, 40,000 দিছিল আপনাকে। সপ্তাহে একটা এই যে খাইছের হাড় একদম ব্যথা ছিল। সপ্তাহে একটা, সাধারণত 4 সপ্তাহ বা এরকম দেয় আর কি, হ্যাঁ 4 সপ্তাহ 5 সপ্তাহ এইভাবে দেওয়া হয়। তাহলে ছোট বাচ্চা হলে আমরা একটু কমাবো, 20,000 জাতীয় বা এরকম, ওটা বাচ্চার ওজন দেখে ইয়ে করতে হবে। বাকি সাথে সাথে ওই যে ভিটামিন ডি সমৃদ্ধ, তারপরে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খাইতে বলবো। আর একটা জিনিস বললাম যেটা রেস্টে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই গেল আমাদের আমরা রিকেটস বললাম, হ্যাঁ। এখন আমরা যাই সেম সেম, হ্যাঁ অ্যাডাল্টদের ক্ষেত্রে ওই একই ডোজ। তাহলে এখন আমরা কোনটা পড়বো, অবেসিটিটা পড়ি, এটা ছোট, এটা পড়ে ফেলে তাড়াতাড়ি। অবেসিটি মানে কি, বাংলাটা বলেন না। স্থূলতা বলে না, নাকি স্থূলকায় বলে? অবেসিটি মানে মোটা হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া মানে বাংলায় যদি বলি আমরা, অতিরিক্ত ফ্যাট শরীরে জমা হওয়া, যেটা শরীরের জন্য ক্ষতিকর। এটা যদি আমরা ইংরেজি করি তাহলে এক্সেসিভ ফ্যাট অ্যাকুমুলেশন ইন দ্য বডি হুইচ ইজ হার্মফুল ফর হেলথ, ঠিক আছে। তার মানে চর্বি জমে মোটা হয়ে যায়। হ্যাঁ ফ্যাট জাতীয়, ফ্যাটের আবার কতগুলো ধরন আছে, ট্রাইগ্লিসারাইড আছে, এলডিএস, তারপরে হচ্ছে এইচডিএল, এগুলো বিভিন্ন ধরনের আছে। তো যাই হোক, টোটাল কোলেস্টেরল আছে, এগুলো যদি বেড়ে যায় তখন আমরা সেটাকে ওবেসিটি বলবো, ঠিক আছে। আচ্ছা, ওবেসিটি যে আমরা, একটা মানুষ যে আসলেই কি সে মোটা মানে ওবেস কিনা, সেটা একটা সূত্র আছে, হ্যাঁ। সূত্রটা হলো আমরা বিএমআই দেখি, একটা মানুষের বিএমআই দেখি। বিএমআই কি, বডি মাস ইন্ডেক্সটা আমরা দেখব। আচ্ছা, বডি মাস ইন্ডেক্সটা কেমনে হিসাব করে, ওয়েট এটা আমরা হচ্ছে ওয়েট ইন কেজি, হ্যাঁ এটা হলো ওয়েট, ওজন, বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, ওয়েট যদি আমরা কেজিতে মাপি, কেজিটা উপরে লিখবো। তারপরে হচ্ছে উচ্চতা, হাইটটা আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে, হাইট মিটার এককে, হ্যাঁ। এইটাকে আবার আমাদের স্কোয়ার করতে হবে। আচ্ছা, ইঞ্চিতে থাকলে সেটা মিটারে নিয়ে আসতে হবে, এটা আমার এখন হিসাব মনে নেই কিভাবে করতে হয়, এটা আপনারা ইয়ে করে মিটারে কিভাবে আনতে হয় আপনারা ইয়ে করে, সেন্টিমিটার,
হাইট উচ্চতা, বাংলা বলি বাংলা। ওজন নিবেন কেজিতে, ঠিক আছে? ওজন কেজিতে নিলেন, ওটা উপরে বসাবেন। মনে করেন আপনার ওজন 50 কেজি, উপরে বসাইলেন। আপনার ধরেন এখন হাইট উচ্চতা ধরেন 5 ফুট বা এরকম হিসাব করে না, ওইটাকে মিটারে নিয়ে আসতে হবে পুরাটাকে। মিটারে এখন এটা এমনি হিসাব করবেন করেন, আমার এখন মনে নেই এত কিছু। মিটার আর কি 70 ইঞ্চি 1 মিটার। হ্যাঁ, তো মিটারে যত আসবে, মনে করেন একজনের আসছে কত আসবে, মিটারে যেটা আসবে সেটা নিচে বসায় ওটাকে স্কয়ার করতে হবে। মনে করেন মিটারে আসছে, ধরে নিলাম যে 5 আসছে, তাহলে 5 থেকে স্কয়ার করলে কত হবে 25, তাহলে উপরে আসলো 50, নিচে হলো 25। এটা যখন ভাগ করে যেটা রেজাল্ট আসবে এটা হলো বিএমআই, বডি মাস ইনডেক্স। এখন বডি মাস ইনডেক্সটা নরমাল কত সেটা আমাদেরকে জানতে হবে। নরমালটা হলো কিভাবে বোঝা যাবে যে মানে ওটা লোকটা ফ্যাটি, মানে এই জিনিসটা দেখেই আমরা বুঝবো যে লোকটা আসলে কি। এখন মনে করেন একজনের উচ্চতা হলো 7 ফিট, কথা বোঝেন নাই, তার ওজন মনে করেন এখন 80 কেজি। এখন উচ্চতা অনুযায়ী ওজনটা দেখতে হবে আসলে সে কি মোটা কিনা, কথা বোঝেন নাই। যে এত লম্বা তার তো হাড় গুলো লম্বা লম্বা, তার ওজন এমনি বেশি আসবে, কথা বোঝেন নাই। আর যে মনে করেন আমার মতো শর্ট, তার তো এমনি ওজন কম আসবে। এই এখন দেখা গেল যে এই জিনিসটা সেই জন্য হিসাব করতে হবে ওয়েটের সাথে হাইট একটা তুলনা করে, যদি তার বেশি আসে সেই ক্ষেত্রে সেটা আমরাকে ওভারওয়েট বলবো। বা এটা এখন হিসাব করতে হবে আমার। এখন এই যে ফিটকে আগে ইয়াতে নিয়ে আসেন, তারপর অনেক সময় লাগে। গুগলে মানে হচ্ছে যে যেটা হাইট, হ্যাঁ হাইটের বর্গ দিয়ে না, হাইট থেকে আবার মিটারে নিয়ে আসতে হবে। মিটার আছে, ওটা মিটারে আনার পরে বর্গ করবেন, ওটা বর্গ করে ওটা দিয়ে ওয়েটের কেজিকে যদি ভাগ করে দিব। যদি সেক্ষেত্রে ওয়েটের কেজিটা ওইটা ভাগ করার পরে একটা রেজাল্ট আসলো না, এই রেজাল্টটা এখন আমি বলতেছি নরমাল কত। তাহলে বিএমআই এটা হলো নরমাল হলো আমাদের 18 থেকে 25 পর্যন্ত। হ্যাঁ, এটা 24.9 বা এরকম বলে, তো আমি পুরাটা বলছি। আর একটা হলো ওভারওয়েট প্রথমে, এখনো কিন্তু অবেজ হয় নাই, এখনো তাদেরকে মোটা বলা যাবে না, ওভারওয়েট বলতে হবে। ওজন বেশি বলতে হবে, হ্যাঁ। 25 থেকে এটা আমাদের চলে যাবে 29.9 বা 29 আমি ধরলাম, ঠিক আছে? আচ্ছা, আর তো আমরা তাহলে এখন ওবেজ বলবো কখন? ওবেজ বা মোটা যখন 30-এর বেশি হয়ে যাবে। কোনটা? এটা কিসের মান আমরা লিখতেছি? এটা লিখতেছি আমরা বিএমআই এর মানটা, মানে ওই যে হিসাব করার পরে যেটা আসছে সেটা। 30 এর আপ হলে, 30 আপ হলে তাহলে ওবেস। এর আগ পর্যন্ত ওভারওয়েট 29 পর্যন্ত, তার এইটা 25 পর্যন্ত থাকলে আমরা ধরবো যে নরমাল। ওভারওয়েট মানে বোঝা যাচ্ছে যে সে যাচ্ছে, মোটা হতে যাচ্ছে, হ্যাঁ পথে আছে, তাহলে এখন তাকে পথে আটকাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো সূত্র দিয়ে আমরা এখন আসি যে আসলে কারণটা কি, আসলে মানুষ এত মোটা হয় কেন? হ্যাঁ, obesity ko obesity is in 30 ওই 30 বেশি হইলে ওবেস মানে মোটা, মানে বেশি হইলে নাকি 30 কেজি না। ওই যে একটা আমরা হিসাব করলাম না তখন, ওইখানে একটা আসবে না, ফলাফল আসবে না, ওই ফলাফলটা এটা। ফলাফলের মান যদি 18 থেকে 25 হয় তাহলে নরমাল, বেশি হয় হবে তাতে যদি মিটার স্কয়ার স্থূলকায় বলবো আর কি। এক নাম্বার হলো ওভার ইটিং, যদি বেশি খায়। আবার ফুড হ্যাবিটটাও দেখতে হবে, আসলে সে কি খায়। ফুড হ্যাবিট, হ্যাঁ, ফাস্ট ফুড বেশি খায় নাকি শাকসবজি বেশি খায় নাকি কোনটা বেশি খায়? মোটা তো মানে শুধু খাইতেই থাকে। মেইনলি শর্করা বেশি খেলে মানুষ মোটা হয়। শর্করা খালি পয়সা না বলে, খালি পয়সা না বলে খায় পয়সা করে না, হ্যাঁ ওইটা বোঝাচ্ছি। খালি পয়সা করে না, খাইবে ল্যাক অফ অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা যদি বলি,
হ্যাঁ, খান ওই গ্রামের মানুষ দেখবেন অনেকগুলো করে ভাত খায়, কিন্তু তারা পরিশ্রম করে না। রিক্সা চালকরা আছে না, মানে মোট কথা হচ্ছে এখানে আমাদের যদি ইনপুট বেশি হয় আউটপুট যদি কম হয়, সেক্ষেত্রে তার ওজন বেড়ে যাবে। মানে ইনপুট বেশি আউটপুট কম। আউটপুট কম মানে কি কাম করে না, যদি না চলে প্রতিদিন তেল ভরাই, মানে যতটুকু তেল ভরে অতটুকু খরচ করে না, একটু একটু করে রেখে দেয়। এই শুধু মর্নিং হয় এরকম না, এটাকে বলা হয় মর্নিং। শুধু মর্নিং হয় এরকম না, মানে আমি এখানে এক ঘন্টা উঠে থাকলাম, তারপর উঠে দেখি যে আসলে তারপর উঠে দেখি অনেক ব্যথা আমার যখন আমি 5 মিনিট এটা আমার কেটে কমে গেল, আস্তে আস্তে আমি ভালো ঠিক আছে। স্টিভ হয়ে যাবে এই মর্নিং মুভমেন্টের সময় আর কমে যাবে। তাহলে মানে কাজকর্মগুলো কমে যাবে না। হ্যাঁ হ্যাঁ, কমবে, এটা তো কমে না। এটা হচ্ছে ওই যে সকালবেলা উঠে তার মনে করেন হাঁটতে হাঁটাহাঁটি শুরু করলো, কমে গেল, ভালো লাগছে, সারাদিন ভালো। আবার রাতে শুরু পদিন সকালে এরকম। সকালে উঠে ব্যথা হলো যে মানে রেস্ট কোনো সমস্যা নেই, রেস্ট নিলে কোনো সমস্যা নেই, আধা ঘন্টা কাজ করলো। হ্যাঁ, এটা হলো নন ইনফ্লামেটরি বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? হাড় ক্ষয় গেছে, অস্টিওম্যালাজিয়া, হ্যাঁ ঠিক আছে এগুলা, এই রোগগুলো। আচ্ছা, আর ইনফ্লামেটরি গুলো ওই প্রদাহের কারণে, এগুলো কি প্রদাহের কারণে হতে পারে। আচ্ছা, এটা আমরা আলাদা করতে পারলে আমাদের ট্রিটমেন্ট। হ্যাঁ, তাহলে 1 নাম্বার। আচ্ছা, পেইন ডিউরিং মুভমেন্ট, মানে ব্যথার সাথে মুভমেন্টের যে সম্পর্ক, চলাচলের সাথে মুভমেন্টের যে চলাচল কি হয়, ডিক্রিজ হয়, কমে যায়। এটা হলো বার, ঠিক আছে, উপরের দিকে ওঠা মানে। তারপরে হলো রেডনেস, তারপরে হচ্ছে ওয়ার্ম, এটা আমি বলতেছি। পেইন মুভমেন্ট মানে ব্যথার পজিশন, মুভমেন্ট মানে চলাচলের সময়, মানে চলাচলের সাথে ব্যথার সম্পর্কটা কি রকম সেইটা আমরা বোঝাচ্ছি এখানে। আমি বললাম না যে এটা চলাচল শুরু করলে চলাচলের সংক্ষেপে যে কমে যায়, আপনি যদি কমে যায় লিখতে পারেন, কমে যায়। আর এটা হলো বাড়ে, কাজকর্ম করলে, হাঁটাহাঁটি করলে বেড়ে যায়, মানে মুভমেন্ট করলে চলাচল করলে বেড়ে যায়। রেডনেস এন্ড ওয়ার্ম, এটা হচ্ছে এখানে প্রেজেন্ট থাকে, এখানে আছে, এটা বেড়ে যায়, মানে এটা তো মেইনলি রক্তে থাকে, রক্তটা তো কিডনিতে গিয়ে পরিস্রাবণ হয়ে বের হয়ে যায়। এখন কোনো কারণে যদি ইউরিক অ্যাসিড শরীরের মধ্যে বেড়ে যায়, ব্লাডের মধ্যে বেড়ে যায়, তখন এরা কি হয়, ওই দেখছেন না, বরফ ভাঙলে এরকম সিলিন্ডারের মতো এরকম, মানে সুইয়ের মতো এরকম চিকনে হয় না, দেখছেন নি কখনো? বরফ বা কাঁচ যদি ভাঙে যায়, কাঁচ যদি ভাঙে তাহলে এরকম হয় না। তাহলে এই ইউরিক অ্যাসিড গুলো কি হয়, যখন শরীর অতিরিক্ত হয়ে যায়, তখন এরা ওই বিভিন্ন জয়েন্টের মধ্যে গিয়ে, এটা একটা হাড়, এটা একটা হাড়, তাহলে এটা হলো জয়েন্টের মধ্যে এখানে গিয়ে এরা এখানে গিয়ে জমা হয় ইউরিক অ্যাসিড গুলা ক্রিস্টাল হিসেবে, ক্রিস্টাল বলে আর কি, মানে স্বচ্ছ ক্রিস্টাল মানে হচ্ছে স্বচ্ছ কাঁচের মতো, এবং আকার আকৃতি গুলো ওইরকম হয়, লম্বা লম্বা। তো এইখানে গেলে যখন একটা কোনো জায়গায় আমাদের শরীরে, আমরা কি বলছিলাম, যখন কোনো একটা ফরেন বডি আসে বা আসে, ওইখানে কি হয়, বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি হয়। প্রথমে কি হয়, ইনফ্লামেশন হয়। এই যে ইনফ্লামেশনটা এখানে শুরু হয়, এইটার কারণে এখানে ব্যথা শুরু হয়। তাহলে ইনফ্লামেটরি, আমরা যে বললাম ইনফ্লামেটরি একটা জয়েন্টের ব্যথা হলে কি কি থাকবে, সেই জিনিসগুলো সব এখানে থাকবে। তাহলে জয়েন্টটা কি হয়, লাল হয়ে যায়, জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা থাকে, গরম থাকে, সোয়েলিং তো থাকবেই,
মানে ফুলে যাওয়া, ইনফ্লামেশন যেখানে থাকে এখানে কি হয়, সোয়েলিং হয় না, এটা। তারপরে হলো যে ওই সকালবেলার ঘটনা, সকালবেলা ব্যথা এই। আচ্ছা, এই গাউটটা কিন্তু হঠাৎ করে দেখা যায়, মানে হঠাৎ করে রুগী এই যে আমাদের পায়ের যে ভুঁড়ি আঙুলটা আছে না, এই ভুঁড়ি আঙুলের যে এই জয়েন্টটা আছে না, এই জয়েন্টটা রুগী আসবে যে হঠাৎ করে আমার কালকে থেকে এটা ফুলে গেছে, প্রচন্ড ব্যথা, ঠিক আছে, প্রচন্ড ব্যথা, ফুলে গেছে, লাল হয়ে গেছে। তাহলে এই তিনটা কথা বললাম না, পেন, রেডনেস, ওয়ার্ম, গরম হয়ে গেছে, হ্যাঁ, এই তিনটা জিনিসকে আমরা একত্রে পোড়াগ্রা বলি, পোড়াগ্রা, এটা একটা টার্ম আর কি, এটা মানে ওই যে আঙুলটা ফুলে যাওয়া। তাহলে এটা কোনটা বললাম, এটাকে আমরা মানে মেডিকেলের ভাষায় বলতে হবে, হ্যাঁ, ফার্স্ট মেটাটার্সাল যে জয়েন্ট আছে, ফার্স্ট মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বলে, মানে এখানে বোনগুলোর নাম অনুযায়ী জয়েন্টের নাম হয়েছে। তাহলে যদি পায়ের ফার্স্ট মেটাটার্সো মানে হচ্ছে এটা মেটা, আমরা পায়ের মধ্যে বোনস পড়ছি না, টার্সাল, মেটাটার্সাল, তাহলে মেটাটার্সাল যে বোনসটা আছে এইটা হচ্ছে মেটাটার্সাল বোন, ফার্স্ট প্রথম এই দিক দিয়ে যে হাড়টা গেছে। আচ্ছা, তারপর মেটাটার্সাল শেষ হলে আমরা কি পাই বলেন তো, ফ্যালাঞ্জেস করছি না, ওই যে এখানে এই ছবিটা দেখেন, এইটা দেখলে আরো ভালো বুঝে যাবে। তাহলে এটা হলো টার্সাল বোন, হ্যাঁ, টার্সাল বোনের পরে এখানে যে বোনগুলো থাকে এগুলো হচ্ছে মেটাটার্সাল, এই যে মেটাটার্সাল বোন। তাহলে এটা হলো ফ্যালাঞ্জেস, তাহলে এটা প্রথম আঙ্গুল, প্রথম আঙ্গুলের যে মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেসের মাঝখানে যে জয়েন্টটা সেটাকে আমরা বলতেছি মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এইভাবে নামকরণটা আসছে। তাহলে প্রথম মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কোনটা, ফার্স্ট মেটাটার্সো মানে প্রথম মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা যদি এরকম হঠাৎ করে পেইন, রেডনেস, ওয়ার্ম হয় তখন সেই টার্মটাকে আমরা বলি পোড়াগ্রা। তাহলে যদি সংক্ষেপে আসে যে পোড়াগ্রা কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো না যে পেইন, রেডনেস এন্ড ওয়ার্মনেস বা ওয়ার্মনেস অফ ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, এর একটা প্রশ্ন আসলো যে পোড়াগ্রা কি জিনিস, লিখলাম। 2 নম্বর আপনাকে বললো যে পোড়াগ্রাটা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, না এটা তো বললাম কোন রোগে পাওয়া যায়, এরকম আসবে না, হ্যাঁ, তাহলে গাউটে পাওয়া যায়। আচ্ছা, গাউট আবার অ্যাকিউট এন্ড ক্রনিক দুই ধরনের আছে, হ্যাঁ, এটা অ্যাকিউট গাউটে পাওয়া যায়, অ্যাকিউট আর ক্রনিকে বোঝেন তো নাকি, হ্যাঁ, একুট মানে অল্প ডিউরেশনের, কয়েকদিনের মধ্যে, ক্রনিক মানে 6 মাস 7 মাস ধরে আছে, দীর্ঘ সময়। তাহলে এই যে এটা হলো অ্যাকিউট গাউটে পাবো আমরা। আমি কিন্তু এগুলা এই সাজাই লিখতেছি না, আপনারা সুন্দর করে লিখেন অ্যাকিউট গাউট, হ্যাঁ। আর একটা হলো ক্রনিক গাউট। আচ্ছা, ক্রনিক মানে অনেক দিন ধরে চলতে দেখা যায় কি ওই জয়েন্টের ভিতরে ওই যে ক্রিস্টাল গুলো জমা হইতে ওইখানে ওই যে টফি হয়ে যায়। টফি মানে হচ্ছে আমরা কি বলবো, মানে চামড়ার নিচে দেখা যাচ্ছে কি যে সাদা কিছু জিনিস জমা হয়ে আছে, ঠিক আছে, চামড়ার নিচে। টফি কি চকলেট নাকি এরকম, মানে কি টফি মানে একটা কি যেন আছে, আমার মনে নেই আসলে, হ্যাঁ, তো ব্যথা পেলে তো আপনার মানে ফুলে যায়, এখানে ব্লাড জমে যায়, না ওইরকম না। এই যে আমাদের যে ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টাল গুলো বললাম না, এগুলা যখন দীর্ঘদিন হয়ে যায় তখন এটা জমা হতে এখানে ফুলে চামড়ার নিচে থেকে দেখা যায়, মানে ফ্রেশ একটা চামড়ার নিচে দেখা যাচ্ছে কি সাদা কিছু জমা হয়ে আছে, জমে আছে। ওগুলো আসলে ওই যে ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টাল গুলো এগুলা, তখন ওই ক্রনিকে আমরা একটা জিনিস পাই, ওইটারও একটা টার্ম আছে, এটাকে বলা হয় টফি মানে কি যেন একটা ডিকশনারিতে সার্চ দিলে পাওয়া যাবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, ক্রনিকে ট্রফি পেলাম আর একুটে আমরা পেলাম হচ্ছে পোড়াগ্রা। তাহলে দুইটা জিনিস নিয়েই কিন্তু রোগী আসতে পারে, হ্যাঁ। তাহলে গাউটটা কেন হয় আমি একটু বলি, হ্যাঁ। গাউটটা হয় হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে ইউরিক অ্যাসিডটা আছে এটা যদি কোনো কারণে বের হতে না পারে, মানে মোট কথা হচ্ছে ইউরিক অ্যাসিডের লেভেল যদি
শরীরে বেড়ে যায়, তাহলে এটা দুই কারণে হতে পারে। একটা হচ্ছে শরীরে বেশি তৈরি হচ্ছে বা শরীরের ভিতরে বেশি ঢুকতেছে। দুই নম্বর কথা হচ্ছে যে বের হইতে পারতেছে না, মানে কিডনির কোনো রোগ হয়েছে যেটার কারণে সে বের হইতে পারে না। কথা বুঝতে পারছেন? তখন শরীরে জমা হয়। এগুলো আবার রক্তের মধ্যে না থেকে কি হয়, বিভিন্ন জয়েন্টের মধ্যে যায়। জয়েন্টের মধ্যে গিয়ে ওই ক্রিস্টাল বললাম না, ক্রিস্টাল হিসেবে জমা হয়, মানে কাচের টুকরার মতো জমা হয়। কাচের টুকরার মতো যখন জমা হয় তখন ওইখানে ইনফ্লামেশন হয়, বারবার ইনফ্লামেশন, প্রদাহ হয়, এরকম ব্যথা হয়। হঠাৎ করে একদিন দেখা যায় যে রুগী এরকম পোড়াগ্রা নিয়ে আসছে, ঠিক আছে আপনার কাছে। তখন আপনি দেখলেন যে ওরে এইখানে আমার বুড়া আঙুলের এখানে এটা দেখা গেল যে ফুলা, এই বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, তাহলে আপনি নিশ্চিত যে এটা তার গাউট। তখন আপনি কি করবেন, তাকে একটা সেরাম ইউরিক অ্যাসিড লেভেল করতে দিব আমরা, ঠিক আছে? পরীক্ষাটা দিব, ইনভেস্টিগেশন, যে সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটা করে আসেন। তাহলে ইনভেস্টিগেশনে লেখেন যে সেরাম ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড লেভেল দেখা গেল যে তার বেশি আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে গাউটে কিন্তু অনেকগুলা জয়েন্ট ইয়া হয় না, আক্রান্ত হয় না, এরকম একটা, মানে মনো আর্থ্রাইটিস বলে। মনো মানে কি এক, ডাই মানে দুই, তাহলে গাউটে হলো মনো আর্থ্রাইটিস হয়। মনো আর্থ্রাইটিস মানে যে কোনো একটা জয়েন্ট ইনভেস্টিগেশন না মনো আর্থ্রাইটিস হয়। তাহলে দেখা গেল যে তার রোগী আসলে এরকম, তার মনো আর্থ্রাইটিস এরকম দেখা যাচ্ছে। আমার ধারণা হলো যে তার গাউট হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা তাকে ইউরিক অ্যাসিড করতে দেবো। দেখা গেল যে ইউরিক অ্যাসিড বেশি, তখন সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট। এই যে ইউরিক অ্যাসিড লিখছি না, এটা তো এটা এখানে লিখলে তো হবে, ঠিক আছে? না হ্যাঁ, লেভেলটা দেখবো আমরা ইনভেস্টিগেশন, তাহলে এটা লিখে রাখেন। হ্যাঁ, এখন এই গেল। তাহলে আমরা সাইন সিমটমের মধ্যে কয়েকটা জিনিস কিন্তু পেয়ে গেছি। সাইন সিমটম গুলো যদি আমরা সাজাই লিখি, তাহলে এক নাম্বার কথা হচ্ছে যদি অ্যাকিউট হয়, অ্যাকিউটের মধ্যে পোডাগ্রা নিয়ে আসবে। তাহলে পোডাগ্রা মানে কি কি জিনিস পাবো আমরা? ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের মধ্যে রোগী বলবে যে হঠাৎ করে আমার ব্যথা, লাল হয়ে গেছে, ফুলে গেছে, হ্যাঁ, জায়গাটা গরম, এরকম অ্যাকিউটের মধ্যে এগুলো নিয়ে আসলো। আর ক্রনিক যদি হয়, তাহলে আমরা এসে দেখবো যে ওই জয়েন্টের মধ্যে চামড়ার নিচে সাদা 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 দেখা যাচ্ছে, ব্যথার কথা বলবে, আগে এরকম ছিল, পোড়াগ্রা ছিল, তারপরে এরকম হয়েছে, অনেকদিন পরে আসছে। আর কি নিয়ে আসবে? এখন আমরা কজ মানে কারণ তো বলিনি, হ্যাঁ, কি কি কারণে হয়। হ্যাঁ, তাহলে সায়েন্স সিমটম গুলো লিখতে পারবেন না? পারবেন। হ্যাঁ, এটা হলো ক সায়েন্স সিমটম মানে ওই যে যেগুলো বললাম এতক্ষণ, যে এই জিনিসগুলো নিয়ে আসবে। মানে তারপরে আপনি জিজ্ঞাসা করবেন যে কয়টা জয়েন্টে, একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, হ্যাঁ, এক থেকে দুইটা জয়েন্ট হলে সেটাকে আমরা বলি মনো আর্থ্রাইটিস। তাহলে গাউটে হলো মনো আর্থ্রাইটিস, ঠিক আছে? তাহলে মনো আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে সকালবেলার বৈশিষ্ট্যগুলো বলবে, ইনফ্লামেটরি বৈশিষ্ট্য, সবকিছু মিলে গেলে তখন আমরা ধরে নিব যে এটা। তখন আমরা তাকে করতে দিব ইউরিক অ্যাসিড লেভেল, ইউরিক অ্যাসিড লেভেল বেশি পাইলাম আমরা ধরে নিলাম সে গাউট। তাহলে এখন দেখো যে আমাদের দেখেন যে ইউরিক অ্যাসিডটা আছে, ইউরিক অ্যাসিডটা তখন বেড়ে যায়, বেড়ে গিয়ে তখন আমাদের কি হয়, যে আমাদের জয়েন্ট আছে ওখানে গিয়ে সে জমা হয়, জমা হলে তখন ওখানে প্রদাহ করে, প্রদাহ হয়। হ্যাঁ, প্রদাহ হলে তখন পেশেন্ট বলবো যে আমার জয়েন্টে ব্যথা করে। হ্যাঁ, এই জিনিসগুলো পরে নিয়ে আসবে আর কি। তখন আমরা যে বললাম ইনফ্লামেটরির জন্য কি কি হয়, এটা আবার কিন্তু স্যার মনে হয় হাঁটাচলা করলে সকালে মনে হয় হাঁটাচলা রোদের মধ্যে আরো কমে যায় না? হ্যাঁ, এই যে ইনফ্লামেটরি যে, আচ্ছা, এটা আবার ক্রনিক হয়ে গেলে আস্তে আস্তে জয়েন্টের এখানে যে হাড়গুলো এগুলো ক্ষয় যায়, তখন ক্রনিকের ক্ষেত্রে তখন ইয়া হয়ে যায়। আচ্ছা, এই ইউরিক অ্যাসিড লেভেল একটা আমরা করতে পারি। আর একটা ডায়াগনোসিস করার জন্য আরেকটা ইয়া আছে, এটা হলো আমরা যে ওই জয়েন্টটা আছে না, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করতে পারি, মানে সিরিজ দিয়ে জয়েন্ট ফ্লুইডটা নিয়ে ওইখানে আমরা ইয়া দেখতে পারি, ইউরিক অ্যাসিড লেভেল দেখতে পারি, ওইটাও করা যায়। জয়েন্ট থেকে পানি হ্যাঁ, জয়েন্ট থেকে পানি নিব। তাহলে এই কথাটা তো সুন্দর করে লিখতে হবে, তাই না? ইনভেস্টিগেশনের মধ্যে তাহলে আমরা আরেকটা জিনিস লিখবো যে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করবো। হ্যাঁ, অ্যাসপিরেশন করে এটা টেস্ট করব। টেস্ট বলতে এই যে ইউরিক অ্যাসিড লেভেলটা দেখব, অথবা এগুলো মাইক্রোস্কোপে ক্রিস্টাল গুলো দেখা যায়। ফ্লুইডটা নিয়ে যখন মাইক্রোস্কোপে দেখবে ক্রিস্টাল গুলো দেখা যাবে। আচ্ছা, এটা কজ না তো, এটা ওই ইনভেস্টিগেশন, এই দুইটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি কজ।
তাহলে কজের মধ্যে কিছু কারণে ইয়া হয়, ইউরিক অ্যাসিড লেভেলটা যদি আমরা বেড়ে যায় তখন, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হ্যাঁ ইউরিক অ্যাসিড লেভেলটা তাহলে বেড়ে যায় কখন? আমাদের অবেস পেশেন্ট যারা থাকে, মোটা পেশেন্ট, তাদের অবেসিটি একটা কারণ, তারপরে হলো হাইপারটেনশন একটা কারণ, ড্রাগস এর মধ্যে ডাইউরেটিক্স আছে কিছু, হ্যাঁ ডাইউরেটিক্স পড়ছিলেন না? হ্যাঁ, এই যে ডাইউরেটিক্স গুলা ব্যবহার করলে কিন্তু গাউট হইতে পারে। তারপরে ওই যে টিবির ওষুধ আছে না, টিবির ওষুধ, টিউবারকুলোসিস, হ্যাঁ টিবি ড্রাগস এরও কিছু কিছু ড্রাগস এর একটা কমপ্লিকেশন হইতে পারে এটা। ওকে, এটা গেল। আর কি? ওবেসিটি, হাইপারটেনশন, ড্রাগস, ডিউরেটিক্স, এটা ডিউরেটিক্স কি? হ্যাঁ ডাইউরেটিক্স মানে ডায়াবেটিস মানে যেসব সেবন করলে ফ্লুইডটা বেশি বের হয়, প্রসাব বের হয়ে যায় যে, এটা ওগুলোর আবার সাইড ইফেক্টস আছে। সাইড ইফেক্টের মধ্যে একটা হলো ওই যে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গিয়ে গাউট হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এগুলো কিন্তু হিস্ট্রি নিতে হবে রোগীর ক্ষেত্রে, যে সে কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে, হ্যাঁ হাইপারটেনশন আছে কিনা, ওবেসিটি আছে কিনা, এগুলো। আর খাবারের মধ্যে ক্যাবেজ মানে হচ্ছে ওই যে ফুলকপি আছে না, ফুলকপি কিন্তু একটা ইয়া, ওটা লিখে রাখে। কোনো ওইখানে কি হয় স্যার? ফুলকপি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ওবেসিটিটা কি জানি স্যার? ওবেসিটি মানে একটু আগে বললাম যে মোটা, মোটা মোটা মোড়া যার মোটা বেশি তার তো ওই ইউরিক অ্যাসিডও বেশি তৈরি হবে, বুঝলেন? আর একটা ইম্পর্টেন্ট কারণ কি বলেন তো? এটা তো হচ্ছে যে তৈরি হবে বেশি, আর একটা বলছি যে বের হইতে পারবে না। কখন বের হইতে পারবে না? যদি কিডনিতে কোনো সমস্যা থাকে। তাহলে আমরা কিডনির বিভিন্ন ডিজিজ আছে, এই কিডনি ডিজিজ, রেনাল ডিজিজ, হ্যাঁ রেনাল ডিসঅর্ডার বা কিডনি ডিজিজ, ঠিক আছে? কিডনি ডিজিজ অনেক ধরনের আছে, সেগুলা পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত এখন আমরা আসলাম। এখন ইনভেস্টিগেশনও পড়া শেষ। ট্রিটমেন্টের মধ্যে আমাদের মেইন যেটা, আমি ওই ইনফ্ল্যামেটরি নন ইনফ্ল্যামেটরি দুইটা বলে দিই, হ্যাঁ। আর গাউটের যে স্পেসিফিক ট্রিটমেন্ট, এটা আমি শুধু কয়েকটা ড্রাগস এর নাম বলবো, বাকি ডোজ এগুলো আমার এখন মনে নেই, এগুলা ইয়া করতে হবে। আচ্ছা, তাহলে যদি ইনফ্ল্যামেটরি পেইন হয়, সেক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো নেওয়ার পরে একিউট পেইন যেগুলা, মানে হঠাৎ পেইন, একিউট পেইনে আমরা দেই হচ্ছে ওই থেরাপি দেয় না বিভিন্ন, যে গরম পানি দিয়ে সেঁক দিবেন, ইয়া দিয়ে। একিউট পেইনে হলো বরফ দিয়ে সেঁক দিতে হবে, ঠিক আছে? একিউট পেইন যেগুলো, হ্যাঁ বরফ। আর ক্রনিক পেইন যেগুলো অনেক দিন ধরে পেইন, সেগুলোতে আমরা দিব গরম পানির সেঁক, গরম বালুর সেঁক, এগুলো। আচ্ছা স্যার, যারা একটুটা বরফ দিয়ে সেক দিবে, গরম সেক দিলে এটা গরম পানি দিতে হবে, গরম পানি দিতে হবে না? না, গরম পানি হচ্ছে ক্রনিক গুলাতে, অনেক দিন যেগুলো, যেমন ডাক্তার তো আমি দেখছিলাম, মানে আমার মানে কোমর ব্যথা ছিল, আমার বলছিলাম গরম পানি সেক দিতে। এই যে কোমর ব্যথায় তো মানে কতদিন হয়েছে, কতদিন পরে গেছে? 1 বছর, মানে 1 বছর অনেক মানে ফুটবল খেলার সময় মানে কি হেড দিয়ে দুইবার বক্সি টানা, যার কারণে ব্যথাটা এখনো মানে কি ব্যথা আছে। আচ্ছা, এটা গেল। তাহলে ইনফ্ল্যামেটরি আর নন ইনফ্ল্যামেটরিতে আমরা আসি। তাহলে ইনফ্ল্যামেটরিতে আমরা দিব হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে সকল ড্রাগস আছে, ঠিক আছে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এর মধ্যে এনএসআইডস আমরা পড়ছিলাম না, কি কি আছে বলেন তো দুই একটা? অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, তারপরে ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, হ্যাঁ অ্যাসিক্লোফেনাক, পিটোরোল, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেহেতু এগুলা মানে ইনফ্ল্যামেশন কমায়, তাহলে আমরা ইনফ্ল্যামেটরি যে সকল ইয়ে আছে সেগুলোতে আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। হ্যাঁ স্যার, এটা স্যার বলে যে মানে বাতের একটা ওষুধ আছে, মানুষ আপনি বলে যে স্যার কি ওষুধ আছে?
যে ফার্মেসিতে অনেকেই দেখো এটা বাতের কাছে খালি ওনার কাছে জিজ্ঞাসা করেন তো আমি আচ্ছা এটা গেল। আর একুট যদি পোডাগ্রা নিয়ে আসে, পোডাগ্রা যদি নিয়ে আসে তাহলে আমরা ট্রিটমেন্ট কি স্যার অ্যানালিসিস ড্রাগস ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টি অ্যানালজেসিক, এই যে কি বলে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি, এগুলো তো আপনারা দিতে পারবেন, সমস্যা কি? সব খাওয়ানোর দরকার নেই, যে কোনো একটা দিতে হবে। অবশ্যই এটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেন? অ্যান্টি ইনফ্লামেটরি গুলো কি করে? ব্লিডিং ডিসঅর্ডার করে। আর 2 নাম্বার হচ্ছে আলসার করে পেটে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো সতর্ক, মানে প্রেসক্রাইব করার সময় তাকে রোগীকে বলতে হবে, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো। তাহলে ট্রিটমেন্টের মধ্যে গাউটে যদি আমাদের অ্যাকিউট যদি আসে, তাহলে একটা অ্যান্টি ইনফ্লামেটরি, আপনারা অনেকগুলো জানেন, যে কোনো একটা লিখে নেবেন। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। তারপরে আমরা কি দিতে পারি? এগুলো হলো ইনফ্লামেটরির ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, গাউটের যদি ক্রনিক হয়, আচ্ছা ক্রনিক হলে আমরা যেটা বললাম, যে ট্রফি হয়েছে না, বললাম না, ট্রফিগুলা এগুলো বের করে ফেলতে হয়, কেটে এগুলো বের করে ফেলতে হবে, যেগুলো জমা হয়ে আছে, যে এগুলো বের করে ফেলতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা মাইক্রো সার্জারি করতে পারি, ছোট সার্জারি করে জিনিসগুলো বের করে ফেলবো। ঠিক আছে, ক্রনিকের ক্ষেত্রে। অ্যাকিউটের ক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি দিব। তারপরে আমরা যদি ওই বরফ থেরাপি যেটা বললাম এটা দিতে পারি, কোনো সমস্যা নেই। সাথে অ্যান্টি আলসারিন দিব। হ্যাঁ, আচ্ছা। এখন গাউটের যে ড্রাগস আছে সেটা আমি নাম দুইটা হলে লিখে দিব। এটা হলো অ্যালু, হ্যাঁ অ্যালোপুরিনল। এগুলো মেইনলি হচ্ছে কি ইউরিক অ্যাসিড লেভেলটা কমায় আর কি, এই ড্রাগসগুলো। অ্যালোপুরিনল একটা আছে, তারপর হচ্ছে কলসিসিন একটা, কলসিসিন। এগুলো ওষুধ, এগুলো আর ডোজ ঠিক করতে হয়, এগুলো ঝামেলা আছে, আমাদের না দেওয়াই ভালো, আমরা রেফার করে দিব, তারা দিবে আর কি। এগুলো হচ্ছে যে ওই যে ইউরিক অ্যাসিড লেভেল যদি শরীরে বেড়ে যায়, এটা কমায় এই ড্রাগসগুলো। কলসিসিন, অ্যালোপুরিনল, কলসিসিন আছে, ফিভক্সেস্টেট একটা আছে। এগুলো জেনেরিক নেম। হ্যাঁ, কি নামে যে পাওয়া যায়, অ্যালোরিম বা এরকম সামথিং কিছু নামে পাওয়া যায়। তাহলে এই হলো আমাদের গাউট। আচ্ছা, এখন আমরা আসি যে নন ইনফ্লামেটরিতে আমরা কি কি করব। হ্যাঁ, নন ইনফ্লামেটরির মধ্যে আমাদের অনেকগুলো রোগ আছে, যেমন আজকেই আমরা বললাম একটা অস্টিওম্যালাসিয়া, অস্টিওপোরোসিস, এই রোগগুলো আছে না। তাহলে এগুলাতে আমরা যেটা করতে পারি, অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে আমরা একটা ওইখানে আমি কি কি বলছিলাম, সেরাম, ক্যালসিয়াম বলছি না, ফসফরাস বলছিলাম, আর কি বলছিলাম, ভিটামিন ডি লেভেল দেখতে বলছিলাম। অস্টিওপোরোসিসে আমরা আরেকটা জিনিস দেখি, বোন মিনারেল ডেনসিটি দেখে। এগুলো অনেক দামি পরীক্ষা, অনেকেই করে না। হ্যাঁ, অস্টিওপোরোসিস লিখে সাইডে লিখে রাখেন। অস্টিওপোরোসিসের কারণটা কিন্তু একই, ওই ইয়ার মতোই, অস্টিওম্যালাসিয়ার মতো মোটামুটি। ক্যালসিয়ামের অভাব যেই সকল ইয়ার কারণে হয়, এটা একই। বোন মিনারেল ডেনসিটি, মিনারেল মানে হলো ওই যে ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো কিন্তু মিনারেল বলে। তো বোনের মধ্যে ওদের ডেনসিটিটা দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে, বোন মিনারেল ডেনসিটি।
সংক্ষেপে বলা হয় বিএমডি। এটা একটা পরীক্ষা আর কি। মিনারেল মানে স্যার ক্যালসিয়াম, ভিটামিন। মিনারেল মানে এগুলো তো যতগুলো আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে মিনারেল। আচ্ছা, অস্টিওপোরোসিস একটা হচ্ছে আমাদের কি বললাম, নন ইনফ্লামেটরি। তাহলে নন ইনফ্লামেটরি গুলাতে মেইনলি আমরা দেই হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেই আমরা, মানে ক্যালসিয়ামের অভাবে যেহেতু এগুলো হয় ক্যালসিয়াম দিই। আচ্ছা, অস্টিওপোরোসিসের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যেমন ধরেন মহিলাদের যখন মেনোপজ হয়ে যায়, মেনোপজ মানে হলো মাসিক বন্ধ হয়ে যায়, তখন তাদের হরমোন গুলো কমে যায় আস্তে আস্তে, তখন তাদের এই অস্টিওপোরোসিস হয়। এই জন্য দেখবেন যে মহিলারা ধরেন 50 বছর হলেই, 45 বছর হলেই মাসিক বন্ধ হয়ে গেলে তারা বলবে যে কোমরে ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা। আবার বয়সকালে দেখবেন যে মহিলা বয়স্ক মানুষ যেগুলা, ওনারা দেখবেন যে হঠাৎ করে টয়লেটে গিয়ে পড়ে গেছে বা টিউবওয়েলের পরে গিয়ে পড়ে গেছে, এগুলা কিন্তু ওই যে ভেঙে ভেঙে পড়ে, বুঝতে পারছেন? আসলে ও পরে ভাঙে না, হাড় এদিকে শেষ হয়ে গেছে, হঠাৎ করে একটু বাঁকা হয়েছে, ভেঙে পড়ে গেছে। এগুলো হচ্ছে অস্টিওপোরোসিস। তাহলে এদেরকে আমরা মেইনলি হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেবো। আমরা ইনজেক্টেবল বললাম যে ওই ইউনিট হিসেবে পাওয়া যায়, অথবা আমরা ট্যাবলেট হিসেবে দিতে পারি, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি কিছু আছে, কিছু ব্যায়াম আছে, এরা ওই ফিজিওথেরাপিস্ট যারা আছে ওরা ঠিক করে আর কি কতটুকু। অনেক সময় দেখা যায় যে টান দিয়ে রাখে, হ্যাঁ, ওজন দিয়ে, ওইটা একটা থেরাপি আছে। তারপরে হচ্ছে আপনি যেটা বললেন যে গরম পানির থেরাপি, কিছু থেরাপি আছে। তাহলে মেইনলি কিন্তু নন মেকানিক্যাল যেগুলো, মানে মেকানিক্যাল যেগুলো বা নন ইনফ্লামেটরি যেগুলো, এগুলোতে সাধারণত আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ব্যথার ওষুধ মানে ইনফ্লামেটরি, এই যে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি যেগুলো, এগুলো কিন্তু এখানে খুব একটা রোল নাই। এখানে মেইন রোল হচ্ছে ফিজিওথেরাপির, সে ক্যালসিয়াম খাবে, সাথে ফিজিওথেরাপি গুলো নিবে। এই তাহলে ইনফ্লামেটরি নন ইনফ্লামেটরি ব্যাপারগুলো বোঝা গেছে তো, ঠিক আছে। এইটাই মেইনলি। তাহলে আর ওই দুইটা অন্য ক্লাসে পড়াই দিবে, হ্যাঁ, অন্য ক্লাস যদি ছোট থাকে এটা আমি বলে দিব, সমস্যা নেই। তাহলে তো আর আপনার সাথে দেখা হবে না মনে হয়। জানি না মার্কেটে নিয়ে এসে না স্যার। হ্যাঁ, মানে কথা আছে না, হোয়াট ইজ লোটেড, ক্যান নট বি লোটেড। হ্যাঁ, আজকে ক্লাস না পড়াশোনা তারপর হয়ে গেছে আর কি। লেখা নাকি ভালো